সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে। আমরা আবারও চলে এসেছি বিতর্কের সহজ পাঠের আরেকটি পর্ব নিয়ে। আমরা বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ আসপেক্ট নিয়ে আজকে আলোচনা করব এবং সেটি হচ্ছে কিভাবে বিতর্কে যুক্তির সংগঠন করতে হয়, অর্থাৎ আপনি কিভাবে যুক্তি তৈরি করবেন অথবা কি করে যুক্তি খণ্ডনের জন্য চিন্তা করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে বিতর্ক করার সময় যুক্তি তৈরি বা কি করে প্রতিপক্ষের একটি যুক্তিকে ভেঙে নতুন করে যুক্তি দিতে হয় সেই বিষয়ে আমরা একটি নতুন দৃষ্টিভঙ্গি অথবা নতুন চিন্তাধারা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই যখন প্রতিপক্ষের একটি বক্তব্য শেষ হবে তখন আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়ে একটি প্রস্তুতি আপনার মনের ভেতরে থাকা দরকার এবং সেই জায়গা থেকে আপনি যখন বক্তব্য দিতে উঠবেন তখন আপনি প্রথমে কি করবেন সেই বিষয়ে একটি পূর্ববর্তী কৌশল থাকা জরুরি। যেমন প্রথমে আপনি যখন দাঁড়াবেন একজন বক্তা হিসেবে তখন আগের বক্তব্য যেই প্রতিপক্ষ দল দিয়ে গিয়েছে সেই বক্তব্যের যেই পাঞ্চ লাইন অথবা তাদের যে মূল যুক্তি রয়েছে সবসময় সেই যুক্তিটাকে আক্রমণ করে তার পরবর্তীতে আপনার বক্তব্য সাজালে পরে সেটি অনেক বেশি পরিমাণ দর্শক শ্রোতার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ আপনার যদি একটি 5 মিনিটের বক্তব্য থাকে এবং আপনি যদি প্রথম 2 মিনিট আপনার নিজের বক্তব্য দিয়ে তার পরবর্তীতে যুক্তি খণ্ডনের দিকে যান, অনেক ক্ষেত্রেই দেখা যায় আগের বক্তা পূর্ববর্তী দলের হয়ে যে সকল বক্তব্য এবং যুক্তি তুলে ধরেছেন সেই জিনিসগুলো দর্শকের এবং বিচারকের মাথার ভেতরে ঘুরতে থাকে। সেজন্য আপনি যখন উঠে দাঁড়াবেন তখন আপনার বক্তব্যের শুরুতেই এটি বাঞ্ছনীয় যে আগের যেই গুরুত্বপূর্ণ যুক্তি এসেছে সেই গুরুত্বপূর্ণ যুক্তিকে আপনি প্রথমেই খণ্ডন করে তার পরবর্তীতে আপনার বক্তব্য চালু করবেন। এখন এক্ষেত্রেও একটি সমস্যা আছে, অনেকেই প্রথম 3 থেকে 4 মিনিট শুধুমাত্র যুক্তি খণ্ডন বা অপোজিশন থেকে যা যা বলা হয়েছে শুধু সেই বিষয়ে আলোকপাত করে আলোচনা করেন এবং সেই জায়গাতে একটি সমস্যা হয় যে আপনি শুধুমাত্র যুক্তি খণ্ডনের উপরে নজর দেওয়ার কারণে আপনার নিজের দলের যেই অবস্থান এবং আপনার যেই বক্তব্য রয়েছে সেই জিনিসটি আসলে হারিয়ে যায়। তো এই জিনিসটিও আপনার জন্য আত্মঘাতী হতে পারে। এই জন্য যুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনার যেই জিনিসটি করা সবথেকে ভালো এবং ফলপ্রসূ হয় সেটি হচ্ছে আপনি প্রথমেই আপনার বিরোধী দল থেকে আলোচনার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ অংশ এসেছে আপনি প্রথমে সেই জিনিসটির খণ্ডন করার মাধ্যমে আপনার দলীয় অবস্থান অথবা আপনার বক্তব্যের যোগসূত্র কোথায় সেই জায়গাটি আপনি কানেক্ট করবেন এবং তার পরবর্তীতে আবারও তাদের বক্তব্য থেকে আরেকটি সমস্যাজনিত যেই পয়েন্ট রয়েছে আপনার কাছে সেই জিনিসটি আনবেন এবং সেটি খণ্ডন করার পরে আবারও আপনার নিজের চিন্তা এবং অবস্থান সেটিকে সংযুক্ত করবেন। এইভাবে মোটামুটি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যদি আপনি এইভাবে আগান তাহলে পরে আপনার বক্তব্যটি পুরোটা সময়ে দর্শকের কাছে এবং বিচারকের কাছে অনেক বেশি পরিমাণ শ্রুতিমধুর হবে এবং অনেক বেশি আপনার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন আপনি। তো এইভাবে যদি আমরা আমাদের বক্তব্য সাজাই যে আমরা প্রথম মিনিটে অপোজিশনের যেই যুক্তি আছে গুরুত্বপূর্ণ যুক্তি সেটিতে আমরা প্রথমে আক্রমণ করব এবং তার পরবর্তীতে সেই আক্রমণ দেওয়ার পরে সেইখানে আপনার নিজের যেই যুক্তি অবস্থান সেটিকে আপনি সেখানে সংযুক্ত করবেন। এর পরবর্তীতে তাদের আরেকটি যুক্তি আনবেন এবং আপনার নিজের তার বিপক্ষে কি যুক্তি আছে সেটি দিয়ে আবার নিজের অবস্থানটিকে সংগঠিত করে আপনি তুলে ধরবেন। এইভাবে লেয়ার বাই লেয়ার আপনাকে পুরোটা সময় সাজাতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা অংশে পুরোপুরিভাবে শুধু যুক্তি খণ্ডন করবেন না, আবার কোনো একটা অংশে শুধুমাত্র নিজের বক্তব্য দিবেন না। আপনি এই দুটো জায়গায় একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে পুরোটা জায়গা আপনাকে সাজাতে হবে। এবং যুক্তি প্রদানের ক্ষেত্রে আমাদের ভেতরে অনেক সময় যেই সমস্যা বা দ্বন্দ্ব আমরা নিজেরা উপলব্ধি করি সেটি হচ্ছে বিশেষ করে যারা প্রথম দিকে বিতর্ক করেন অথবা শিখছেন তাদের ক্ষেত্রে একটি জিনিস ধরতে সমস্যা হয় যে বিতর্ক করার ক্ষেত্রে আমরা বিপক্ষ দল থেকে যে সকল যুক্তি প্রদান করতে যাই অনেক সময় আমাদের সেই যুক্তিগুলো গ্রাহ্য করার মতো কোনো যুক্তি হয়ে ওঠে না, অর্থাৎ সেগুলো কাউন্টেবল হয় না। এর কারণ এই না যে আপনি ভুল কথা অথবা অসত্য কথা বলেছেন।
অনেক সময় আপনার যে তথ্য অথবা আপনার যে বক্তব্য সেটি সত্য হওয়ার পরেও সেটি বিচারকের কাছে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য নাও হতে পারে। এ বিষয়ে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স করা একটি ঘটনা আমি বলতে চাই। সেটি হচ্ছে, আমি একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় দেখেছি যে বিষয় ছিল এরকম যে মা বাবা বা অভিভাবকের অতিরিক্ত আদর অথবা অতিরিক্ত ভালোবাসায় সন্তানকে বিপদগামী করে তোলে। তো এইরকম একটি বিষয়ে যখন পক্ষদল থেকে কথা বলতে আসছেন, তখন তাদের জন্য কিন্তু একটি তৈরি করা ক্ষেত্র রয়েছে যেখানে তাদের শুধু এই জায়গাটি প্রমাণ অথবা যুক্তি তুলে দেখানোর সুযোগ রয়েছে যে মা বাবা যখন অতিরিক্ত ভালোবাসা অথবা অতিরিক্ত কি বলা যায় যে মায়া অথবা অতিরিক্ত সন্তানকে, তো মা বাবা যখন আসলে সন্তানকে অতিরিক্ত পরিমাণ ভালোবাসা এবং দেখা যায় যে তাদের চাহিদার প্রত্যেকটি জায়গা পূরণ করতে থাকেন, তখন সন্তান অনেক ক্ষেত্রেই মা বাবার এই অতিরিক্ত ভালোবাসা এবং তাদের কাছ থেকে ছাড় পাওয়ার মাধ্যমে তারা তার আশেপাশের যে সকল বিপদগামী শিশু রয়েছে অথবা পরিবেশ রয়েছে সেটির মাধ্যমে তারা ভুল পথে অথবা নেশার জগতে পা বাড়াতে পারেন। এই জিনিসটি পক্ষদলের জন্য নতুন করে চিন্তা করে আনতে হচ্ছে না। তারা শুধুমাত্র তাদের পক্ষের যে যুক্তি সেই জায়গা থেকে কিছু সংযুক্ত করা যায় এরকম বাস্তবিক ঘটনা তারা এখানে তুলে ধরেন। এই জায়গাতে যখন বিরোধী দল থেকে বিতার্কিকরা উঠে এই কথা বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অথবা মা বাবা সন্তানের সবসময় মঙ্গল কামনা করেন, তাহলে কি করে মা বাবার ভালোবাসা কিভাবে একটা সন্তানকে বিপদগামী করতে পারেন, এই ধরনের একটি প্রশ্ন অথবা এই ধরনের একটি ন্যারেটিভ দিচ্ছেন। এখন মা বাবা কখনো সন্তানের অমঙ্গল কামনা করেন না, এই কথা সত্য, কিন্তু মা বাবার ভালোবাসা অতিরিক্ত পর্যায়ে আসলে পরে সন্তান ভিন্ন পথে অথবা বিপথে যাবে না, এর এগেনস্টে বলার মতো যুক্তি এটি হয়ে ওঠেনি। এই জন্য একটি সত্য কথা হওয়ার পরেও পক্ষদল থেকে যেই যুক্তি তারা দেওয়ার চেষ্টা করেছেন যে অতিরিক্ত আহ্লাদ অথবা অতিরিক্ত ছাড় প্রদান কারণে এবং সন্তানের প্রতি তেমন কোনো ধরনের বিধিনিষেধ অথবা কোনো নজরদারি না রাখার কারণে সে যে অসৎ সঙ্গে মিশতে পারে, এইটার বিপরীতে এই রকম একটি যুক্তি দিলে পরে সেটি বিপক্ষ দল থেকে আসলে ডিফেন্ড করা খুব কঠিন হয়ে যায়। তো যখন তিনি বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, শুধু এটির কারণেই কখনো সন্তান মা বাবার ভালোবাসার কারণে বিপদগামী হবেন না, এটি বিচারক গ্রহণ করতে চান না। সমস্যা হচ্ছে যখন নতুন আমরা বিতর্ক করি তখন আমরা বলতে চাই যে আমি তো একটি সঠিক কথা বলেছি, আমি তো ঠিক কথা বলেছি, তাহলে কেন আমার যুক্তিটি অথবা আমার বক্তব্য কেন গ্রহণ করা হচ্ছে না, আমি কেন হারব? তো এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমরা শুধুমাত্র সত্য কথা বললে পরেই হচ্ছে না, আমাদেরকে ওই প্রেক্ষাপটে যে কথাটি বললে পরে ঠিক তাদের যে যুক্তি সেটি খণ্ডন হচ্ছে সেই জায়গাটি বলতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি মা বাবার ভূমিকাটিকে এখানে কখনোই ঋণাত্মকভাবে দেখাবেন না, তাহলে পরে আপনি বলতে পারেন যে পক্ষদল থেকে যে বলা হচ্ছে মা বাবার অতিরিক্ত ভালোবাসাই সন্তানকে বিপদগামী করছে, সেইখানে এই রস্যই প্রত্যয়ের কারণে যে একমাত্র অথবা প্রধান জায়গা থেকে দেখাচ্ছে, সেইখান থেকে আপনি বিরোধিতা করে আপনি বলতে পারেন যে অনেক সময় সমাজ বাস্তবতা অথবা ওই সমাজের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটিও একটি স্বাস্থ্যকর জীবনযাপন অথবা স্বাস্থ্যকরভাবে একজন শিশুর মনস্তত্ত্ব বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত না হলে পরেও সেটি তাকে বিপদগামী করতে পারে, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র মা বাবা একা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমরা জানি যে আসলে আমাদের শিশুকালীন যে সময় এবং আমাদের কৈশোরকালীন যে সময়, এই সময়টা আমরা একটা বড় অংশ স্কুলে থাকি, আমাদের অনেক বন্ধুবান্ধবের সহচর্য থাকে। যদি অপোজিশন থেকে এরকম করে বলার চেষ্টা করতেন যে মা বাবার অতিরিক্ত ভালোবাসা নয়, বরং বন্ধুবান্ধব অথবা চারপাশের যে সকল অস্বাস্থ্যকর পরিবেশ সেগুলো একটা সন্তানকে বিপদগামী করতে পারে। আবার এটিও তিনি বলতে পারতেন যে মা বাবার ভালোবাসা বিপদগামী করে না, অ্যাকচুয়ালি যে সকল অভিভাবক তাদের দায়িত্ব জ্ঞান সম্পর্কে খুব বেশি সচেতন হতে পারেন না, তাদের অবহেলার কারণে সন্তান বিপদগামী হতে পারেন। অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে
সরকার দল অথবা পক্ষ দল যে কথা বলেছে সেই যুক্তিটাকে ধরে সেই যুক্তির বিপরীতে একটি তথ্য অথবা তর্ক অথবা যুক্তি আপনি সেখানে দাঁড় করাবেন, তারপরে আপনার বক্তব্যটা গ্রহণযোগ্যতা পাবে। শুধুমাত্র সত্য কথা অথবা সত্য তথ্য দিলে পরে আপনার যুক্তিটি ওই বিতর্কের জন্য রিলেভেন্ট নাও হতে পারে। এবার আমি আরেকটা মজার জিনিস বলবো, সেটি হচ্ছে যখন আপনি বিতর্ক করবেন, বিতর্ক করার ক্ষেত্রে যুক্তি উপস্থাপনের অথবা যুক্তি তৈরি করার ক্ষেত্রে একটি মুনশিয়ানা হচ্ছে একটি তথ্যকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ অথবা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারার যে সক্ষমতা সেটি। এ বিষয়ে আমি একটি মজার তথ্য দিয়ে আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাবো যে দুই পক্ষ থেকে কিভাবে একটি তথ্যকে তাদের নিজেদের পক্ষের যুক্তি হিসেবে তৈরি করা যেতে পারে। যেমন মনে করুন আমাদের জাতীয় সংসদে ৩০০টি জনপ্রতিনিধি যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের জাতীয় সংসদে ৩০০টি আসন রয়েছে যেখানে সরাসরি জনগণের ভোটে আমরা এমপি নির্বাচন করে থাকি। এর বাইরে আরও ৫০টি সংরক্ষিত আসন রয়েছে যেগুলোকে আমরা বলি সংরক্ষিত নারী আসন, এবং এই ৫০টি আসন আসলে যুক্ত করা হয়েছে যাতে সংসদে আমাদের নারী নেতৃত্বের প্রতিফলন হয়, নারীর প্রতি যেই বৈষম্য সমাজে রয়েছে সেই জিনিসটি যেন আমাদের আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো লিঙ্গ বৈষম্যের কারণ না হয়ে দাঁড়ায়। এই জন্য জেন্ডার ইকুইটির একটি বিষয় মাথায় রেখে এখানে ৫০টি সংরক্ষিত নারী আসন রাখা হয়েছে। এখন সরকার দল থেকে অথবা পক্ষ দল থেকে কেউ যদি বাংলাদেশে নারীর যে ক্ষমতায়ন সেটির পক্ষে একটি যুক্তি হিসেবে বলে যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে, এবং তার উদাহরণ হিসেবে তিনি বললেন যে আমাদের জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার মাধ্যমে আমাদের আইনসভাতে নারীদের যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত করা হয়েছে, এবং আমরা দেখি আমাদের সংসদে এই ৫০টি সংরক্ষিত নারী আসন থাকার কারণে তাদের প্রত্যেকের সমান পরিমাণ গুরুত্ব থাকে আইন প্রণয়নের ক্ষেত্রে এবং ভোটদানের ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ যে রিপ্রেজেন্টেশন সেটিকে পক্ষদল অথবা সরকার দল যদি বলে যে আমাদের নারীর ক্ষমতায়ন হচ্ছে এই ৫০টি সংরক্ষিত নারী আসনের মাধ্যমে, তাহলে পরে তার ক্ষেত্রে এই যুক্তিটি তখন আমাদের কাছে মনে হচ্ছে যুক্তিগ্রাহ্য হয়ে দাঁড়িয়েছে, এবং তিনি এই ৫০টি সংরক্ষিত নারী আসনকে নারীর ক্ষমতায়নের একটি প্রতীক হিসেবে দেখাতে পারছেন। সরকার দল থেকে এরকম একটি তথ্য এবং সেই তথ্যটিকে যুক্তির মাধ্যমে দাঁড় করানোর পরে আপনি কি করে বিরোধী দল থেকে সেটিকে ডিফেন্ড করবেন এবং কি করে তার পাল্টা যুক্তি দিবেন সেই জিনিসটি একটু চিন্তা করতে হবে। ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে এবং সেটি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করছে, এই জিনিসটি সরকার দল থেকে শোনার পরে আমাদের কাছে মনে হচ্ছে এটি ঠিক আছে। আপনি যদি বিরোধী দল থেকে দাঁড়িয়ে বলেন আজকে বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে নারীদের নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না এবং সংসদে সংরক্ষিত আকারে ৫০টি সংরক্ষিত নারী আসন রাখতে হচ্ছে, অর্থাৎ আমরা বাংলাদেশে প্রকৃত অর্থে নারীদেরকে আমাদের নেত্রী বা নেতা স্থানীয় কোনো জায়গায় বসাতে পারছি না, এবং সমাজে যেহেতু এরকম একটি মনস্তত্ত্ব কাজ করছে সেই জন্য আমরা আমাদের মূল যে সকল দল রয়েছে সেখান থেকে আমরা যে জাতীয় নির্বাচন রয়েছে সেখানে আমাদের নারীদেরকে সরাসরি এমপি ইলেকশনের জন্য নমিনেশন দিতে পারছি না, এবং যেহেতু ওইখানে দিতে পারছি না এটি আসলে রিপ্রেজেন্ট করে যে আমাদের নারীদের প্রকৃত ক্ষমতায়ন হয়নি, এবং যেহেতু প্রকৃত ক্ষমতায়ন হয়নি এই জন্যই আমরা আসলে কোটার বরাদ্দ রাখছি, এই জন্য আমরা সংরক্ষিত আসনের দিকে যাচ্ছি। আসল কথা হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হয়নি। তো যখন বিরোধী দল থেকে এরকম একটি কথা বলছে তখন তার কথা শুনে মনে হবে যে হ্যাঁ, এই ৫০টা সংরক্ষিত আসন আসলে নারীর ক্ষমতায়নের প্রতীক হচ্ছে না, এটি আসলে ক্ষমতায়ন হয়নি সেটিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ একই তথ্য একই ইনফরমেশন আপনি দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিভিন্ন প্রকারে অথবা বিভিন্ন আঙ্গিকে আপনি তুলে ধরতে পারেন এবং আপনার যুক্তি হিসেবে সেটিকে প্রতিষ্ঠিত করতে পারেন। তো এইভাবে
আমরা চেষ্টা করব যে কি করে একটি তথ্য আপনার জন্য কাজে লাগতে পারে, আপনার পক্ষে কথা বলতে পারে, সেই জন্য আঙ্গিক বিশ্লেষণ করা জরুরি। এবং এইভাবে তাদের একটি গুরুত্বপূর্ণ অপোজিশন থেকে আসা একটি গুরুত্বপূর্ণ যে আর্গুমেন্ট, সেটার বিপরীতে এরকম একটি পাল্টা যুক্তি দাঁড় করিয়ে তারপরে আপনার বিতর্কটি সাজাতে হবে। এবং যদি এইভাবে চিন্তা করে আমরা প্রত্যেকটি যুক্তিকে ভেঙে এবং একই সাথে নিজের যে বক্তব্য সেটি সমন্বয় করতে পারি, এবং একই সাথে যে সকল তথ্য যেটি আমার বিরোধী দল বলেছে সেই সকল তথ্যকে যদি আমরা এরকম করে টুইস্ট করে চিন্তা করতে পারি এবং আমার পক্ষে আনতে পারি, সেইভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের যুক্তির সর্বোচ্চ ব্যবহারটি হবে। তো আজকে বিতর্কের যুক্তির যে গঠন এবং উপস্থাপন সেটি সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। আশা করব আমাদের সামনে যে বিতর্কের ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ।